আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় এক সপ্তাহে যদি না হয়। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন খেলাফত মজলিস এবং হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে রাজনীতিতে খুব বড় একটি বিষয়, আমি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে 7 দিনের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে হবে। যদি রাজনৈতিক দলগুলো 7 দিনের মধ্যে না জানাতে পারে তবে সরকার তার নিজের সিদ্ধান্ত জানাবে। আমি আহমদ আলী কাসেমি ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই। আজকে জামায়াত সহ 8 দলের একটি অনুষ্ঠান ছিল, সেখানে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমি আলোচনায় যাবার আগে সেই অনুষ্ঠানের কিছু একটু বক্তব্য উল্লেখ করতে চাই জামায়াত নেতার। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে। আমরা আশা করি তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে লাভ নেই। 8 দলের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে 6 নভেম্বর বেলা 11টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল করা এবং 11 নভেম্বর বিক্ষোভ সমাবেশ। কাসেমি ভাই, বর্তমান পরিস্থিতিতে আসলে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো কি এই এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত পৌঁছতে পারবে? আর যদি পৌঁছাতে না পারে এক সপ্তাহের মধ্যে, সেক্ষেত্রে সরকার তার সিদ্ধান্ত জানাবে। সরকারের সিদ্ধান্ত কি তখন আসলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে? অনেকগুলো প্রশ্ন আপনার কাছে একসঙ্গে। কাসেমি ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ আমার হাবিব ভাই সহ দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে। আপনি একটা সিরিয়াস একটা হিডিং তৈরি করছেন, একটা আনকমন হিডিং। শুনেন, এদেশে 7 দিনে না হইলে এই জিনিস 27 দিনেও গিয়ে হয় না, এরকমও আছে যে 7 দিনে হইল না তারপরে আবার সময়। এটা প্রধান উপদেষ্টার আজকে যে সাংবাদিক আজকে যে তাদের জরুরি বৈঠক ছিল, জরুরি বৈঠকে যে সাংবাদিকদের মাধ্যমে একটা ব্রিফ করছেন, সেটার মধ্যে এই কথা বলা হয়েছে যে 7 দিনের সময় দিয়েছেন ওনারা। দেখেন, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমাদের রাজনৈতিক দলগুলা তাদের বিভিন্ন দাবি দেওয়ার সাথে আমরা তো মনে করি যে অনেকগুলার সাথে তারা ঐক্যমতে পৌঁছছেন। 100% সবগুলার সাথে ঐক্যমত পৌঁছানো এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। আপনার ফ্যামিলির মধ্যে 10 জন সদস্য বা 7 জন সদস্য থাকলে সবার ঐক্যমতে কিন্তু কোনো কিছু হয় না। তারপরে দেখেন, বাড়ির যিনি প্রধান অভিভাবক থাকেন তাকেই কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্তটায় বেশিরভাগ মানুষ হয়তো খুশি হয়, 2-1 জন খুশি নাও হইতে পারে, কিন্তু চালাইতে হইলে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। এখন ওনারা যে 7 দিন পর্যন্ত একটা আলটিমেটাম বলেন অনেকে, আমি এটাকে আলটিমেটাম মনে করি না। আমি মনে করি যে ওনারা একটা সময় দিছেন যে বাকি সময়গুলোর মধ্যে যাতে আপনাদের একটা ঐক্যমত হয়ে যায়। এখানে অনেকগুলোর মধ্যে তো ঐক্যমত হয়েছে। সামনে জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোট। তো গণভোটটার মধ্যেও আবার 2 প্রকারের কথা আছে এখানে। মানে বিএনপি সহ অন্যান্য ওনাদের মিত্র দলগুলা, তাদের কথা হলো যে একই দিনে ভোট, একই দিনে গণভোট। আর এই যে 8 দলের কথা বললেন, ওদের কথা হলো যে না, গণভোট আগে হবে, তারপরে গণভোটের পরে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে। এখন এইটা ওনারা নভেম্বরের কথা বলতেছেন, নভেম্বরের মধ্যেই হবে বা আগে পরে যেভাবেই হোক যদি হয়, এটা মনে হয় যে এই 8 দলীয় জোটের পক্ষতে একেবারে নভেম্বরকে জরুরি করে দেওয়া হয়নি। তো যাই হোক, এখন প্রধান উপদেষ্টা তো একটা রেফারির ভূমিকা তাকে নিতে হবে। তাকে তো মানে আমরা অনেক জায়গায় আমরা একমত হয়েছি, অনেক জায়গায় দ্বিমত পোষণ করেছি, ঠিক আছে, কিন্তু উনি যদি দলের বিবেচনা করেন এটা কিন্তু ঠিক হবে না এখানে। কারণ
একটা কথা মাঠে প্রচারিত আছে কিন্তু, যে প্রধান উপদেষ্টা যখন লন্ডন গেলেন তারপরেই ওনার নির্বাচনের তারিখ আর নির্বাচনের সময় নির্ধারণ করা তার জন্য অনেকটা সহজ হয়ে গেল। হয় না, এক এক জায়গার এক এক আসর আছে, তাই না? এইটার কারণে যে এখন উনি কাদের কোনো দিকে লক্ষ্য না করে, মানে এখন আন্দোলনরত দলগুলা, আমরা তো মনে করি যে গত 5 তারিখে 5ই জুলাইয়ের আগে সব দল তো আন্দোলনে মাঠে ছিল, সবারই তো অবদান। 5ই আগস্টের কথাই বলছি, যে 5ই আগস্টের আগে তো সবাই একত্রিত ছিল। সুতরাং এখন অনেক ব্যাপারে ভিন্নমত হয়েছে। আপনারা রেফারির ভূমিকা পালন করেন, যে কোনো একটা এমন সিদ্ধান্ত নেন যেটা জাতির জন্য কল্যাণকর হয়, জাতির জন্য উপকার হয়। সেই প্রশ্নটা, সেই রেফারির সিদ্ধান্ত কি আসলে সব রাজনৈতিক দল কি মেনে নেবে? দেখেন, আপনারা কি মানবেন? কোনো না কোনো সময় মানে এমন একটা সিদ্ধান্তর জন্য সবই যদি আমরা না, আমার মন মতো না হইলে আমি না মানি, তাহলে কিন্তু বিবাদমান কোনো ব্যাপারে ফয়সালা করার সঠিক হবে না। এই জিনিসটা আপনিও দাবি করছেন, আমিও দাবি করছি। এখন যিনি বিচারক হবেন তিনি, তার জন্য তো একটা বিরাট বিপদের ব্যাপার যে কিভাবে উনি করবেন। তিনি যাতে পক্ষপাতমূলক কোনো সিদ্ধান্ত না নেন, যদি এটা জাতি বুঝে, আমি মনে করি আর কি, দলগুলার যাই বলুক, কিন্তু সাধারণ জনগণ যদি মনে করে যে এই সিদ্ধান্তটাই নেওয়া যৌক্তিক এবং এই সিদ্ধান্ত যেটা নিয়েছেন সেটা সবার জন্য কল্যাণকর, মানে জাতি যদি এটা বুঝে, তাহলে মনে হয় যে দু একটা দল যদি নাও তাদের মনোভূত না হয়, তাহলে এটাকে মানতে হবে এবং এছাড়া ফয়সালার দিকে তো আর যাওয়া যাবে না। জি, আমি ছোট্ট আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনাদের যে কর্মসূচি আজকে ঘোষণা করা হয়েছে, 11ই নভেম্বর বিক্ষোভ সমাবেশ, আমরা যদি 7 দিনের হিসাব করি, সেক্ষেত্রে 10 নভেম্বর 7 দিন শেষ হয়ে যায়, কিন্তু আপনাদের কর্মসূচি বিক্ষোভ আছে হচ্ছে 11ই নভেম্বর। তাহলে কি আপনারা কি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন বিক্ষোভ করার জন্য? না, ওই যে আজকে আপনারা জানেন যে আমাদের যে সাংবাদিক সম্মেলনে যে কর্মসূচিটা ঘোষণা করা হয়েছে, এটা তো আগে আমি বলি, এটা তো মানে প্রধান উপদেষ্টার ব্রিফিংয়ের আগে, প্রধান উপদেষ্টার যে মানে ওনারা মিটিং করছেন, মিটিংয়ের পরে যে ব্রিফ করছেন, ব্রিফের আগে ওনারা কিন্তু জানতে পারেন নাই। আমাদের সেইভাবে আমরা একটা কর্মসূচি ঘোষণা করছি, কিন্তু সেখানে যে আলটিমেটাম বলেন বা সময় দেওয়া বলেন, অথবা এর মধ্যে আপনারা সমাধান করার জন্য কথা বলেছেন, সেটার সাথে পরিপূর্ণভাবে আমরা অবহিত ছিলাম না। জি, পরিষ্কার আপনার বক্তব্য। আমি আপনার কাছে আবার আসবো, এই পর্যায়ে আমি হাবিব ভাইয়ের কাছে আসতে চাই। হাবিব ভাই, একই প্রশ্ন, এই এক সপ্তাহের মধ্যে কি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আসা কি সম্ভব হবে? আর সেক্ষেত্রে যদি নাও হয় কোনো কারণে, সরকার বলেছে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত কি আসলে তখন সবাইকে মেনে নিবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে একুশে টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ আলোচক আমার প্রিয় মৌলানা আহমদ আলী কাশিমি ভাইকে শুভেচ্ছা। আমার প্রথম উত্তর, সারা জীবন আমরা সরকারকে আলটিমেটাম দিই, 7 দিনের ভিতরে দাবি না মানলে হরতাল করব, অবরোধ করব, আরও কিছু করব। এই প্রথম আমরা শুনলাম, বিশ্ববাসী শুনলো যে সরকার আলটিমেটাম দেয়। তা আবার কোন সরকার? যে সরকার এই রাজনৈতিক দলগুলি দ্বারাই নির্বাচিত বা এই দলগুলি সমর্থিত সরকার, তাদেরকে আলটিমেটাম দেয়। এটাকে আমি কী বলবো? এটা এই বক্তব্যটাকে বালকের বক্তব্য ধরবো, না কিশোরের বক্তব্য ধরবো, না শিশুর বক্তব্য ধরবো, না পরিণত একজন ব্যক্তির বক্তব্য ধরবো? হয় কোনোদিন সরকার কোনো আলটিমেটাম দিতে পারে? আলটিমেটাম যদি আপনার কাছে দিবেন, তো দীর্ঘ 7 মাস না 8 মাস ধরে এই যে ঐক্যমত কমিশনের মিটিং করলেন, লক্ষ লক্ষ টাকা চা খেয়েছেন, কফি খেয়েছেন, বা সমোসা খেয়েছেন, বার্গার খেয়েছেন, আরও ভালো ভালো খাবার খেয়েছেন জাতির টাকায়। টাকাগুলো ফেরত দেন, ফেরত দিয়ে বলেন রাজনৈতিক দলগুলি যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের মধ্যে দেশ চলবে। দেখ, তামাশা, জাতির সাথে তামাশা। একবার তামাশা করলো, জুলাই সনদে স্বাক্ষর নিল, সেখানে আমাদের বিএনপির নোট অফ ডিসেন্টের সঙ্গে অনেকেই একমত না।
তারপরে আমরা সেখানে স্বাক্ষর নোটিফিকেশন রেখেই করেছিলাম যে আমরা যদি জনগণের কাছে গিয়ে আমাদের কথাগুলো বোঝাতে পারি, জনগণ যদি আমাদের সমর্থন করেই, তাহলে আমরা আমাদের বাস্তবায়ন করবো। জাতি, জনগণ, ভোটার যদি আমাকে সমর্থন দেয় তাহলে আমরা রাইট হয়ে গেল। সেখানে ওনারা ওখানে গিয়ে বললেন ওরা নাই, উঠিয়ে দিলেন, ওরা হারিয়ে গেল। ওই জাদুর এর মতো জাদু কথা এক করে মানে যেন তোমার আকাশ উড়ে যায়, ওইরকম একটা কাজ করলেন। ওয়াজ করে এখানের মতো আর একটা আলটিমেটাম দিয়ে দিলেন, 270 দিনের ভিতরে যদি পাস না হয় অটোমেটিক্যালি হয়ে যাবে, অটো পাস, স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় সনদ। আমরা স্লোগান দিলাম বৈষম্য বিরোধী আগে আন্দোলনের যে মেধা না কোটা, মেধা মেধা। হঠাৎ করে একদিন দেখলাম সচিবালয়ে কিছু ছেলেরা গেছিল অটো না মেধা, অটো 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 পারে দিয়ে আসলো। এই সরকার তো অটোর দিকেই যাচ্ছে, অটোভাবে নির্বাচিত হয়েছে, সব কিছু অটোই করতে চায়। আজকে যে একটা ভয়ঙ্কর কথা যেটা বলেছেন, যে কারা আলোচনা করে সমাধান দেবে বলেন, কারা? সব রাজনৈতিক দলগুলি। তাহলে আপনারা কী করলেন এতদিন? তাহলে আপনারা কী করলেন এতদিন যে এখন রাজনৈতিক দলগুলিকে বলছেন যে 7 দিনের ভিতরে যদি সমাধান না হয়, ঐক্যমত না হয়, তাহলে আমরা যা ইচ্ছে তাই করবো। গায়ের জোর, গায়ের জোর, এত গায়ের জোর দেখাতে চেয়েছিল তো আওয়ামী লীগ সরকার। তো সব ছিল, তার দল ছিল, তার পুলিশ ছিল, তার সেনাবাহিনী ছিল, তার বিজেপি ছিল, তার র্যাব ছিল, গায়ক ছিল, গায়িকা ছিল, মমতাজের মতো শিল্পী ছিল, বাড়ি বাড়ি বিদ্যুৎ নেবেন না গো, বিদ্যুৎ নেবেন বলে বলার লোক ছিল। আজকে কাউকে দেখতে পাচ্ছি না। এটা তো কিছুই নাই, কেউ নাই। ডানে তাকালেও কেউ নাই, বামে তাকালেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সামনেও কেউ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই। তো ধমক দেয় কীভাবে? কীভাবে ধমক দেয়? অতএব আপনাদেরকে সমাধান করতে হবে। আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, যা করতেছেন তাই করে যাচ্ছেন। আর তা না হলে এই 1 বছর কয় মাসের মধ্যে আপনাদের আগের অবস্থান কী ছিল, আপনার আপনার আগের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান কী ছিল, 10 মাসে বা 15 মাসে কোনো পরিবর্তন হয়নি? হয়েছে তো? হিসাবটাকে দিয়ে যাওয়া লাগবে না? হিসাবটা দিয়ে যাওয়া লাগবে। গায়ে জোরে সব কিছু করতে চেয়েছিল বলেই আওয়ামী লীগের সব থাকা সত্ত্বেও শুধু একটা সুষ্ঠু ভোট না দেওয়ার কারণে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। অন্য অন্য অপকর্মগুলি তো ছিলই। ভোটটা তো দিয়ে দিত, 24 সালে সবাইকে অংশগ্রহণমূলক ভোট দিত, তাহলে আমাকে পালাতে হতো। হয়তো বিএনপি সব বিরোধী দল দ্বারা, বিএনপি জোরসে তারা ক্ষমতায় দিত, সরকার গঠন করতো, তাদের বিরোধী দল থাকতো, পালাতে হতো না। তো সব কিছু থাকার পরে এরা পালিয়ে গেল শুধু ওই গায়ের জোর দেখানোর জন্য। আপনাদের গায়ের জোর কি এত বেশি? এত বেশি গায়ের জোর আপনাদের? না। অতএব এই সমস্ত কথা প্রত্যাহার করে নেন, প্রত্যাহার করে নিয়ে সমাধান কীভাবে করা যায়, সমাধান করে একটা নির্বাচন দিকে যান। একবার এক এক কথা নিয়ে আসছেন। এই যে এনসিপি ছেলেরা তারা তালিকা রেজিস্ট্রেশন তারা চাইলেন, দিলেন না, ঘুরালেন কেন? কত মানুষকে তো দিয়েছেন, কতগুলি রাজনৈতিক দল আছে বাংলাদেশে, ওরা আন্দোলনে ছিল, ওরা একটা দল করতে চেয়েছে, ওদের মতন দিয়ে দেন। দেবেন না, এটা না, এই কাগজ নাই, সেই কাগজ নাই, অফিস নাই, লোক নাই, জোন নাই, এটা নাই, সেটা নাই, এত দরকার কি? বিশেষ বিবেচনা তাদের দেওয়া উচিত ছিল। আবার যখন তারা সাপ্লাই নিয়ে করলো, দেওয়া যাবে না, এটা হবে না, সেটা হবে না, ইতে নাই, কী বলে এর ভিতরে লেখা নাই, এই তালিকার মধ্যে নেই, কত কথা। আমি বললাম বাবা ওরা চাচ্ছে দেন না কেন? সাপলা দিলেই কেউ 10টা সিট বেশি পাবে এমনি? সাপলা দিলেই মানুষ মনে করে সাপলাকে ভোট দেই? সাপলা তো আমাদের জাতীয় ফুল, এই তো চাচ্ছে দেন না কেন? এতদিন পর ঘুরায় ফিরে এখন দিলেন, 20 দিলেন, সাপলাকে ফুটতে হবে তারপর, এই তো। এগুলি সব তামাশা। এই জন্যই বলি যে এই যে এখন যে সিস্টেম দেশটাকে যেদিকে নিয়ে গভীর সংকটের খাদের কিনারে কিন্তু নিয়ে গেছে অলরেডি, কিন্তু ওনারা বুঝতেছেন না যে একটা নির্বাচন সুষ্ঠুভাবে না হলে দেশটা কোথায় যাবে। দেশের জিডিপি নিচের দিকে 3% নিচে চলে এসেছে। এত বড় ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন দেশের সমস্ত দিকে নিয়ে আসলে তারা ইনভেস্ট করবে, এখানে একজন ইনভেস্ট করে না কেন? একটা অস্থিতিশীল সরকার, এটা তো কিছুই না। এই জন্য এখন নিয়ে আসতেছে একটার পর একটা দাবি নিয়ে আসতেছে। আজকে নিয়ে আসবে, এতদিন পর একটা দাবি নিয়ে আসলেন, পিআর সিস্টেম নির্বাচন করবে না। ধরেন কথা ধরে পিআর সিস্টেম মেনে নিলাম, তারপর বলবে সমস্ত সংস্কার ছাড়া নির্বাচন হবে না। দিলাম 5 বছর সংস্কার দিলাম,
তারপরে বলবে যে সমস্ত বিচার কার্য সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। দিলাম 10 বছর, তাহলে 3, 5 আর 10, 18 বছর চলে গেল। এরপরে বলবে যে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেটা যদি দিয়ে দিই, ঠিক আছে, বিএনপি দিলাম। তারপর বললো বিএনপি আগে যে সংসদ সদস্য ছিল, এমপিরা ছিল, মন্ত্রীরা ছিল, তারা যে বেতন ভাতাগুলো নিয়েছে সেগুলো ফেরত দিতে হবে। এই যে আবেদনটা এইরকম পথে চলে যাচ্ছে, এইরকম পথে যাচ্ছে, দেশটাকে কোথায় নিচ্ছে এটা বুঝে না বুঝে ওই জায়গায় নিচ্ছে। তারপরেও যারা দাবিটা করছে তারা কারা তারা এই দেশের জন্য এতটুকু অবদান তাদের নেই, এক ফোঁটা অবদান নেই। স্বাধীনতার বিরোধিতা করেছে তারা, সরাসরি স্বাধীনতার বিরোধিতা করছে। আমার 30 লক্ষ মামুনের হত্যার সাথে জড়িত তারা আমার বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, তারা আমার মেয়েদের 2 লক্ষ মামুনের সমরহানের সাথে জড়িত, বাংলাদেশের জ্বালিয়ে পুরো ছাড়খাড় করে দিয়েছিল, তাদের সাথে তারা জড়িত। শেষ করি, এই দেশে কোনো কিছুর সাথে তাদের কোনো অবদান। এর সাথে আন্দোলন আমরা করেছি। ওই যারা আজকে এটা বোঝো, তাদের একটা লোক শহীদ হয়নি, জামাত একজন শহীদ হয়নি, একজন আহত হয়নি, একজন গ্রেপ্তার হয়নি। আমরা যে 15 বছর আন্দোলন করে আমাদের কত লোক রাস্তায় রাস্তায় মারা গেছে, নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জে, বিভিন্ন জায়গায় বিদ্যুতের দামের বৃদ্ধি প্রতিবাদে, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, লস্যির প্রতিবাদে আমি নিজে মার খেয়েছি, রাস্তায় বারে মার খেয়েছি, একটা লোক তাদের মারা যায়নি। হ্যাঁ, সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনের হতাহতের সংখ্যা অনেক বেশি, রাজনৈতিক দলগুলো সে সাধারণ মানুষের হতাহতের সংখ্যা আরও বেশি। তারপরে রাজনৈতিক দল বিবেচনা করে তাদের বিএনপি তার ভিতরে অনেক বেশি। তারা কোনো আন্দোলন করলো না, দেশের মানুষের জন্য আন্দোলন করলো, দেশের দ্রব্য উদ্যোগের বিরুদ্ধে আন্দোলন করলো না, একটা জীবন দিল না। তারা এখন দেশের মালিক হয়ে যাচ্ছে, মালিক সেরে যাচ্ছে, তা বললো তাই হবে। তারপর যদি আপনি গণতান্ত্রিক হিসাবে দেখতে চান, তাহলে 8টা দলের বাইরে সব দলগুলোতে নির্বাচন চায়। এবং আজকে যে কথাটা আছে, এই যে হানা ভোট আমি কীভাবে দেবো? আমার দল মেনে নিয়েছে, আমাকে মানতে হচ্ছে, তো আমি মানতাম না। তো হানা ভোট হয় একটা ইস্যুর উপরে, একটা ইস্যু হানা, সারা পৃথিবীতে একটা ইস্যুর উপরে হানা হচ্ছে। এখানেও আপনার 84টার ভিতরে আমি 10টা পছন্দ করি না, 50টা অপছন্দ করি, তাহলে আমি হ্যাঁ বা কীভাবে দেবো? এটা আমার প্রতারণা করাচ্ছে না, জাতির সাথে একটা প্রতারণা করাচ্ছে। এই প্রতারণা যারা জাতির সামনে করতে চাচ্ছে, আমি মনে করি তাদের এই দেশের মাঝে তাদের বিচার হবে। হাবিব ভাই, আপনার কাছে আবারও আসবো আমি। এ পর্যায়ে আবার কাসেমি ভাইয়ের কাছে আসতে চাই। আজকে প্রধান নির্বাচন কমিশনারও একটি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়েছে, সুষ্ঠু নির্বাচন এর উপরে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। আরেকটি বিষয় যেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে আপনারা বলছেন যে আগে জুলাই সনদ পাশ করতে হবে বা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, সেটি আসলে কিভাবে? এটি আপনার কাছে প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে কি, প্রধান নির্বাচন কমিশনার যে একটা কথা বলছেন যে সংকটের সমাধান, উনি বলতেন যে আসন্ন জাতীয় নির্বাচন। ভালো, এই কথা তো আমরাও একমত। এখন যত সমস্যা হচ্ছে, এটার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সব সমাধান হয়ে যাবে। কারণ বর্তমানে এই সরকার আমাদের সকল দলের সমর্থিত একটা সরকার, সকল দলই আমরা তাদেরকে মানছি সরকার হিসেবে, এই জন্য সে সরকারে আছে। কিন্তু আমরা একটা জাতীয়, কিন্তু এটাকে উনি সংকট হিসাবে করার তো প্রয়োজন মনে করি না, সংকট হিসাবে এটাকে ব্যক্ত করা, বরঞ্চ সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন করাটা কিন্তু তাদের একটা চ্যালেঞ্জ আছে এখানে। এটার মোকাবেলার জন্য তারা কি করতেছেন, যে আমরা কিন্তু এখন পর্যন্ত যে দেশে যে একটা নির্বাচন হবে, বিভিন্ন জায়গায় নির্বাচনের পোস্টার লিফলেট চলতেছে, তাই না? আজকে দেখলাম যে আপনারও ঢাকা শহরে, আমিও ঢাকা শহরে প্রচার করছি, ঢাকা 10 দেখেছি আমরা। আর আজকে দেখলাম যে বিএনপির জাতীয় কমিটির মিটিং, ওইখানে প্রায় তারা দলের সকল মনোনয়ন প্রায় চূড়ান্ত করতেছে, তাই না? ভার্চুয়ালি যোগদান করছেন এই রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী, কিন্তু সমস্যাটা যেখানে যে সেই নির্বাচনটা আসলে কোনভাবে হবে, কোন পদ্ধতিতে? আপনাদের যেটি দাবি হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, সেই জুলাই সনদের উপরেই নির্বাচনটি হবে। এটা তো আসলে এক পর্যায়ে বিএনপিও তো এটা মানছে, তাই না? জুলাই সনদের আইনি ভিত্তিটার কথা কিন্তু বিএনপি অস্বীকার করে। বিএনপি বলছে সংসদে, পরবর্তী সংসদ সেটি নির্ধারণ করবে। আইনি ভিত্তিটা বিএনপিও চায়, কিন্তু তারা ভিন্নভাবে চায়, তাই না? তাদের কিন্তু এটা দেখেন, এখানে এতগুলা মানুষের হতাহত এবং অনেকগুলো মানুষ পঙ্গু, আজকে যে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে,
তারা যদি কোনোভাবে দেশে তারা কোনো বল শক্তি নিয়ে ফিরতে পারে, তাহলে এই ছেলেরা যারা জুলাই যোদ্ধা যারা জীবিত আছে, তাদের কি অবস্থা হবে? এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ভাবতে হবে যে আমরা 16-17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম সবাই করেছি, জেলে গিয়েছি, কিন্তু আমরা একটা সমাধানে পৌঁছতে পারি নাই। যে কোনো প্রকারে এই ছেলেরা অগ্রসর হয়েছে, আমাদেরও সমর্থন ছিল, মানে সফলতাটা তাদের মাধ্যমে আসছে। তাদের সুরক্ষার জন্য একটা আইনি ভিত্তি, এটা তো অবশ্যই জরুরি। এবং এখন পর্যন্ত কি আপনি দেখছেন দেশে বিদেশে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্নভাবে তারা বক্তৃতা তারা প্রকাশ করছে। এখন তো অনেক বক্তৃতা আপনি অনলাইনে দিয়ে প্রচার করা যায়, তাই না? সেই বক্তৃতার মধ্যে তারা কি মনে করলো যে আমরা এটা খারাপ করছি? এইটা কোনো সময় তারা বলছে যে আমরা খারাপ করছি? এই যে গুলি ছুড়লো, ছাত্রদেরকে মারলো, সাধারণ মানুষকে মারলো, এটাকে তো তারা কোনো সময় মনে করে না যে এটা আমরা খারাপ করছি। তারা মনে করতেছে যে আমরা হইলাম বৈধ সরকার, আমাদেরকে তারা অবৈধভাবে বিতরণের চেষ্টা করছে, তাহলে তারা রাষ্ট্রদ্রোহী। তাহলে এই লোকগুলো তো রাষ্ট্রদ্রোহী বানাইবে। সুতরাং এইটার একটা সুরক্ষার জন্য জুলাই সনদ বাস্তবায়ন, এটা তো একটা জরুরি জিনিস। এবং কথাটা এইটাই যে জুলাই সনদের ভিত্তিতে, জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে। আর জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হইলে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে। এই জায়গাটিতেই তো আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের একটা বিভক্তি। এই জায়গাটার মধ্যে সেটি কিভাবে আসলে সেটা কিভাবে সেটা মনে করি আমি কাউকে না কাউকে তো একটা সেটা একটা দল বিএনপির মনে করেন দেশ এবং জাতির কল্যাণে বিএনপির এখানে যতটুকু তার এগিয়ে আসতে সমস্যাটার সমাধান হয়ে যায়। মানে তারাই সমস্যার সমাধান সবসময় বড়দের পক্ষ থেকে কিন্তু সমস্যার সমাধান হয়, কথা বুঝছেন? তো এটার সমস্যার সমাধান তারাই করতে পারে। এবং বিএনপির আমি তো অবশ্যই মনে করি যে বিএনপির উপরেই অনেকটা নির্ভর করে। তারা যদি এক ওইরা মেনে নিয়ে, এতে বিএনপির কোন রকমের যে হয়ে গেল তারা পরাজিত বা তাদের বিএনপিকে মেনে নেওয়ার জন্য আপনারা আহ্বান জানাচ্ছেন? অবশ্যই আমরা মনে করি যে তারা মেনে নিলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। কারণ যেই জায়গায় দেখেন ঐক্যমত্য কমিশনের মধ্যে যে এত দীর্ঘদিন যে আলাপ আলোচনা হয়েছে, যে জায়গায় বিএনপি বেঁকে বসছে সেই জায়গায় কিন্তু এটাকে সোজা করতে অনেক সময় লাগে। বিএনপি এখনো তাদের জায়গাতেই আছে। আপনারা কি মনে করেন যে এই 7 দিনে আপনাদের কথা বিএনপি মেনে নেবে? আপনাদের আহ্বান? আমাদের কথা মেনে নেবে কেন? দেশ জাতির দিকে লক্ষ্য করে বিএনপি মেনে নেবে। আমাদের করে না মেনে যে সংকট মোকাবেলায়, সংকট থেকে দেশকে উত্তরণ করার জন্য এটা তো বড় দলগুলো এগিয়ে আসতে হবে যাতে সংকট না থাকে। জি, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। এ পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং খেলাফত মজলিস এবং হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি। বিরতিতে যাওয়ার আগে আমরা কাসেমি ভাইয়ের বক্তব্য শুনছিলাম। তিনি বিএনপির দিকেই বলছেন যে বড় দল বিএনপিকে আসলে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আসলে কি বিএনপি কি ছাড় দেবে? হাবিব ভাইয়ের কাছে প্রশ্ন আছে। বিএনপি তো ছাড় দিয়েই আসতে চায়, অনেকগুলো জায়গায় বিএনপি রাজনীতির সাথে যায় না, তারপর বিএনপি কিন্তু বৃহত্তর সাথে ছাড় দিয়ে যাচ্ছে। বিএনপি বলছে আমার এতগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, তারপরেও আমি জুলাই সনদে স্বাক্ষর করব। এর চেয়ে বড় ছাড়া কিছু হয়? আমি বুঝতেছি, আমি বলতেছি, আমি জানতেছি, আমি ধারণ করি এটা সঠিক না, আমার স্বার্থের পক্ষে না, তারপরেও আমি বলতেছি ঠিক আছে বৃহত্তর স্বার্থে আমি স্বাক্ষর করে দিলাম। বিনবার কী করবে? করে যাচ্ছে। এখন যে কথাগুলি আসতেছে, আমার ভাই কাশ্মীর ভাই আমার খুব প্রিয় মানুষ, একসাথে আমরা জেল খেটেছি, কি অত্যাচার নির্যাতন করেছে আমরা সবাই তা জানি, ভুক্তভোগী। আমার এখনই কিন্তু শরীর ভেতর কাঁপে যখন এই যে আমাদের ভিতরে অনৈক্যের কারণে নির্বাচনটা হবে না,
আবার একটা অপশাসক আসবে, তারা এবার যারা আসবে অবশ্য তারা কেউই জুলাই বিপ্লবদের কিন্তু ছাড়বে না, আমাদের কাউকে ছাড়বে না, কাউকে প্রথম রাতেই হয়তো আমাদেরকে কারাগারে চলে যেতে হবে। এই জন্য বারবার বলি যে আমাদের ভিতরে এই অনৈক্যটা কোনোভাবেই আসা ঠিক না, কিন্তু আমরা এমন জায়গায় চলে যাচ্ছি যে আমাদের পক্ষে মানে ধরে নেওয়াই মনে নেওয়াই কষ্ট, তারপরেও আমরা মেনে নিচ্ছি। যেমন এই যে গণভোটের কথা যেটা আমি বললাম, যে আমার 64-টির ভিতরে 20টা একমত আছে আর 60টা একমত নেই, আমি হ্যাঁ দেবো কোথায়, না দেবো কোথায় গেল। জুলাই সনদ আইনে ভিত্তি দিতে হবে, ঠিক আছে। এই যে আমরা যারা আন্দোলনকারী দলগুলি ছিলাম একসাথে, আমাদের মধ্যে যারাই ক্ষমতা যাক না কেন জুলাই বিপ্লবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, কিন্তু নির্বাচন না হওয়ার পরিপ্রেক্ষিতে যদি কোনো সংস্কার পরিবর্তন হয়, নির্বাচিত হোক অনির্বাচিত হোক, এখন নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাই, অনির্বাচিত ছাড়বে তারা, কাউকে মধ্যে ছাড়বে না। এই জায়গাটাই আমরা বুঝতে চাচ্ছি না। হাবিব ভাই, আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই আপনার বক্তব্যের মধ্যে। জামায়াত নেতা ডক্টর আব্দুল্লাহ তাহের একটি কথা বলেছেন গতকালকে, বিএনপির ভেতরে ভেতরে ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে বলে মনে হচ্ছে, যে কারণে সংস্কার করে ফ্যাসিজমের যে রাস্তা আমরা বন্ধ করতে চাইছিলাম এগুলো তারা বন্ধ করতে দিচ্ছে না। তারা বলছে যে বিএনপির মধ্যে ফ্যাসিস্ট হওয়ার একটি ইচ্ছা। বিএনপিকে একবার উচ্চারণ করেছে, একবার কি উচ্চারণ করেছে আমরা গণভোট করতে দেব না, বলেছে? বলেন। বিএনপি বলেছে যে দুইটা নির্বাচন একসাথে হলে ভালো, ব্যাখ্যা আছে। একসাথে আলাদা ধরুন আপনার যদি ফেব্রুয়ারি নির্বাচন ধরে রাখেন তাহলে নভেম্বর চলতেছে, আপনার সময় আছে মাঝখানে 2 মাস, এই 2 মাসের ভিতরে কখন গণভোট করবেন আলাদা, কখন আবার জাতীয় সংসদ নির্বাচন করবেন। একটা গণভোট বলবে যে হ্যাঁ লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে গেছে, ওরা করেছে, আমরা 5 টাকাও খরচ করতে চাই না অন্যায়ভাবে। 2-2.5 হাজার কোটি টাকা খরচ হবে, জাতীয় সংসদ নির্বাচন 3,000 কোটি টাকা খরচ হবে, অবশ্যই ব্যালট পেপার কম থাকবে, এত সবই খরচ, একই খরচ। এইটা আমাকে খুব দরকার। এদিকে আমার দেশের অর্থ জিডিপি 1% বাড়বে, এতে আবার কৃষকের সারের দাম কমবে, এতে আমার শ্রমিকের বেতন বাড়বে, এদিকে আমার গার্মেন্টস শিল্পে আমার অর্ডার বাড়বে না, বাড়বে না। আমাদের নিজের ব্যাপার তো, ঠিক আছে, আমরা একসাথে করি গেল। প্রথম তো এটা বললামই যে এটা এইভাবে আমার কাছে, আমি নিজেই হ্যাঁ না ভোট কোথায় দেবো আমি নিজেই পারি না, কারণ আমি তো এটাতে একমত না গেল। দ্বিতীয়ত কথা হলো যে যদি গণভোট আগে হয়ে যায় আগে থেকে জাতীয় সংসদ নির্বাচন হবে না, হবে না। গণভোট আগে হলে জাতীয় নির্বাচন হবে না, কেন মনে হয়? বলবে যে হবে না নির্বাচন, কারণ কি? ওই বলবে যে আগে সমস্ত সংস্কার শেষ করতে হবে। তাহলে কি এই অন্তর্বর্তী সরকারি কি 100 বছর থাকবে, চলতে থাকবে? হ্যাঁ চলতে থাকবে। তারপর সংস্কার হলো 10 বছর, বললাম আগের বারে, আবার 10 বছর সব বিচার সম্পন্ন হতে হবে। এটা হলো নির্বাচন না করার একটা পাঁয়তারা। পেয়ার সিস্টেম ছাড়া নির্বাচন করতে দেব না, তাহলে স্বৈরাচার কারা হলো? আমরা বলছি যে গণভোট হোক আগে না একসাথে হোক, আমরা কি বলছি হতেই দেব না, গণভোট দরকারই নাই, যদিও দরকার কোনো ক্ষেত্রে নাই, তারপরে বলি আমাকে আপনি আমার মতামতের উপর আমরা জোর হারাতে পারেন না, আমাকে জোর করে আপনি হ্যাঁ ভোট নিয়ে আসছেন, আমি তার সাথে আমি একমত না, আমাকে জোর করে না ভোট দিয়ে আসছেন, বাস্তব থেকে তাই না? এরপরে এই যে বলতেছে যে এটা হতে দেবই না, তারপর তাদের যে সমস্ত কথাবার্তা বলে যে আমাদের এখানে বক্তব্য দেখলাম 91 সালে নাকি তারা বিএনপিকে সহায়তা করেছিল বলেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। আমি যদি বলি তা 96 সালে কি হলো? 96 সালে বিএনপিকে আপনার সহায়তা করেছিলেন, আপনার 3টে আসন পেলেন কেন? কেন 3টা পেলেন কেন? বিএনপিকেই যদি ক্ষমতা নিয়ে আসতে পারেন, এত ভোট দিয়ে বিএনপির ভোট যদি আসন বাড়াতে পারেন, তাহলে 96 সালে 3টা আসন পেলেন কেন? বিএনপিতে 116টা পেয়েছিল। আপনারা তো আন্দোলনকারী শক্তির পক্ষে ছিলেন, আন্দোলনকারী শক্তির পক্ষে ছিলেন বিধায় পুলিশ প্রশাসন সব আপনাদের পক্ষে ছিল, আর বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল বলে টোটাল প্রশাসন বিএনপির বিরুদ্ধে গিয়েছিল। তারপরেও বিএনপি 116টা আসন পেয়েছিল। হিসাব করে বলেন না, 53 বছরের বয়সে এই পর্যন্ত টোটাল আসন পেয়েছেন 56টা, টোটাল
তার 2 বার পেয়েছেন বিএনপি। 17-18 সালে বিএনপি যেখানে দুর্বল ছিল তা জামাতকে সমর্থন দিয়েছিল, আবার কোথাও কোথাও জামাত যেখানে দুর্বল ছিল বিএনপি শক্তিশালী সমর্থন দিয়েছিল। তাতে বলি 17-18টা, আবার বিএনপির সাথে জোট করে পেয়েছিলেন 17টা। এই 18-17 বাদ দেখে 35টা, আর সারা জীবনে ভোট পেয়েছেন কয়টা আসন পেয়েছেন? এত যে ক্ষমতা দেখান, দেশের মালিক হতে চান, কোথায় জোটটা কোথায়? আপনি গণতন্ত্রে বিশ্বাস করবেন, 22টা দল চায় নির্বাচন হোক এবং গণভোট হোক নির্বাচনের দিন। আপনার 8টা দল, তারা বলবো যে না গণভোটের আগে হতে হবে। পেয়ার আছে, আপনার কি ভিত্তিকে আছে? সেই ভিত্তিকে হ্যাঁ ভিত্তি হোক, ভিত্তি পান, নির্বাচন হোক, জয়লাভ করেন, আসন পান, তারপরে বলুন। এখন এত জোর খাটে এই যে ফ্যাসিবাদী আসন তো আপনারা করছেন, এবং আপনারা নিজেরা ফ্যাসিবাদী চরিত্র আপনারা এখানে দেখাচ্ছেন। পাশাপাশি সরকারও আপনাদের শক্তির উপর ভর করে, বিশ্বাস করে, আস্থা রেখে সরকারও বিএনপিকে প্রতিপক্ষ ভাবা শুরু করেছে। এখন বিএনপিকে হিসাবের ভিতরেই নিচ্ছে না। এটা তো দুইটা জিনিসই কিন্তু খারাপ। কারণ খুবই মানে এই যে বিএনপিকে হিসাবের গোনায় নিচ্ছে না, কারণ কি? যারা এখন ক্ষমতায় আমাদের সবার সমর্থনে এসেছেন, ক্ষমতা স্বাদই তো একটা কথা। এর একজন মানুষও কোনোদিন রাতের বেলা স্বপ্নের গভীর ঘুমে তো দূরের কথা, রাতের বেলা গভীর ঘুমের ভিতরেও দেখে নাই, দিনের বেলা আধা পাকা ঘুমের ভিতরেও দেখে নাই যে এরা কোন পতাকা উড়িয়ে মন্ত্রীর পদমর্যাদা নিয়ে তারা উপদেষ্টা হয়ে দেশে দেশ শাসন করে চিন্তা করেছে কোনদিন? একটা ধরন তো মুক্তিযুদ্ধে কার অবদান আছে, এই দেশের আন্দোলন সংগ্রাম তাদের কার অবদান আছে দেখান আপনাকে। দেখান একটা লোক দেখান, হ্যাঁ শেষে এসে আসিফ নজরুল মাঠে নেমেছিল, আর দেখান তো 2-1 বাদে কী অবদান তাদের ছিল, এই দেশে কোন অবদান কোন জায়গায় এতটুকু অবদান রেখেছে। আবার যে 8টা দল তাদের তো বললাম আমার সাথে আসুক, বায়াসে আসুক, দেখা এই কাজটা করেছি। তা আমি একদিন বললাম না, একটা সিনেমা দেখলাম গোলাপি এখন ট্রেনে, অনেকে আমি বারবার দেখেছি একটা ডায়লগ শোনার জন্য। গোলাপি যখন জিজ্ঞাসা করে কোথায় যাবে, কোথায় যাবে, বাড়ি কোথায়, নাম কিচ্ছু বলে না, কিছুই বলে না। অনেকক্ষণ পর বিরক্ত বললো, ও গোলাপি একটি কথা ক, গোলাপি একটি কথা ক। আমি যদি এই 8 দলকেও জিজ্ঞাসা করি বা যারা এই যে সরকারে আছে তাদেরকে জিজ্ঞাসা করি, একটা কাজের কথা বলেন না আপনারা, একটা কাজের কথা বলেন, এই কাজটা আমরা করেছি। জি, কাসেম ভাইয়ের কাছে আসতে চাই। হাবিব ভাই বলছিলেন, প্রশ্ন রেখেছেন যে আমরা একটা কাজ করেছি, সেই বিষয়টি আপনাদের কাছে জানতে চান যে 8 দল যে রাজনীতি করছে বা কর্মসূচি দিয়েছে, আপনার বক্তব্য জানতে চাই। আসলে 8 দল কর্মসূচি দিয়েছে বা তাদের দাবির পরিপ্রেক্ষিতে দাবি আদায়ের লক্ষ্যে এই সরকারের কাছে, এটা তো একটা গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা দিয়েছে। গণতন্ত্রের মাধ্যমেই যে সরকারের কাছে আমরা এই দাবিগুলো চাই যে এইগুলোর একটু মিটমাট হইলে তারপরে একটা নির্বাচন হবে। এখন এটা যদি মিটমাট হয়, আপনি বলছেন যদি মিটমাট হয়, যদি মিটমাট না হয় সেক্ষেত্রে কি হবে? এই 7 দিন বা সরকার যদি আরো সময় দিল, বা আপনি বলছেন যে বিএনপি বড় দল, বিএনপি অভিভাবকের জায়গায় নেবে, সেক্ষেত্রে বিএনপি একটি সিদ্ধান্ত দিলে আপনারা তখন কি করবেন? 8 দল জামায়াত নেতৃত্বাধীন যে 8 দল আছে, সিদ্ধান্ত দেওয়ার পরে, এটা আসলে তো সিদ্ধান্ত দেওয়ার আগে তো আমরা কি করব এটা বলা যায় না, কারণ সিদ্ধান্ত কোন ধরনের আসবে সেটি আপনাদের পছন্দই হলো না। পছন্দ, শুনেন একটা জিনিস আছে যে আমার পছন্দ হইল না, কিন্তু এটার অন্য দিক আছে ভালো, হ্যাঁ আমার পছন্দ হয়নি, তখন সেখানে নিয়ে একটা বিবেচনা হবে যে আরেকটা হলো আমারও পছন্দ হয়নি আর এটার মধ্যে আর কোনো ভালো দিকও নেই, তখন আমরা আরেক ধরনের সিদ্ধান্ত চিন্তা করব। সুতরাং আমি মনে করি না যে সরকার যে এই 7 দিনের ফয়সালা যদি না হয় তাহলে তারা ভিন্ন রকমের চিন্তা করবে, ভিন্ন রকমের যে চিন্তাটা করবে। এটাই যে হাবিব ভাই ঠিকই বলছে, এই সরকার তো আসলে অন্য দিকে থাকায়া কাজ করে। এই সরকার কিন্তু তাদের নিজস্ব পলিসি বা নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে করে যে কোন দিকে তাকায় কাজ করে। আসলে আপনারা দুজনেই বলছেন যে সরকার অন্য দিকে থাকায় কাজ করে। এখন সরকার মনে করে কোনো সময় বিএনপির দিকে তাকায়, কোনো সময় অন্য দলের দিকে তাকায় যে তারা কি ধরনের সবাইকে সন্তুষ্ট রাইখা সবাইকে ম্যানেজ করে। হ্যাঁ এটা ঠিক আছে, সবাইকে ম্যানেজ কইরা যদি কাজ করে এটা খারাপ না, কিন্তু সরকারের কিন্তু একটা কতদিন আগে তার একটা মনোভাব ছিল এক ধরনের, আমি মনে করছি। সুতরাং সে তখন ওই দিকে একটু ঘুরে গেছিল। এখন সরকার আবার ভিন্ন মনোভাব চিন্তা ভাবনা করতেছে।
আর এটা স্বাভাবিক। দেশের কিন্তু জনগণের মনোভাব যদি দেখেন যে এটা তো মানুষের পরিবর্তন হইতেই পারে, কারণ এই দেশে ভোটের রাজনীতি ভোট হয়েছে কিছু কিছু, সেই সময় তো দেখা গেছে যে কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, কোনো সময় বিএনপি ক্ষমতায় আসছে, কোনো সময় বিএনপি ফেল করছে, কোনো সময় আওয়ামী লীগ ফেল করছে, করতেই পারে। আর এখন ভোটের আগেই বিভিন্ন বিবেচনায় সরকার এক একজনকে ফেল করাচ্ছে, এক একজনকে পাশ করাইতেছে। সুতরাং এই যে একটা গোলমালের মধ্যে আছে সরকার, যে এখন কার দিকে যাব, কার মন সন্তুষ্ট করার বেশি চিন্তা করব, এইটার থেকে সরকারকে বের হয়ে আসতে হবে আমি মনে করি। এবং সরকার এই গোলমাল এটার মধ্যেই তারা আছে। এবং এখন যারা ক্ষমতায় আছে, শুনেন আরেকটা জিনিস আমি এটা পরিষ্কার বলি, যে ক্ষমতার স্বাদটা কিন্তু ভিন্ন। হ্যাঁ, এই এসির মধ্যে, আমার বাড়িতে তো এসি নাই ভাই, কথা হয়েছে যদি একটু ঠান্ডায় বেশিক্ষণ বসতে পারি, যদি আপনি উঠায় না দেন তাহলে আমরা একটু বেশিক্ষণই বসলাম আর কি। হ্যাঁ, আর 5 মিনিট বেশি বসলেও এটা মনে করি যে এটা আপনাদের দুজনের বক্তব্যের মধ্যে কিন্তু এই একটা জায়গায় বেশ মিল আছে, যে আপনারা দুজনেই বলছেন যে সরকারের মধ্যে যে আরো কিছুদিন দীর্ঘায়িত করতে পারলে ভালো হতো, এরকম একটি বক্তব্য সেটা তো মনে করেন করতে হবে। এই মানে বিলম্বিত করার যাই বলেন, এইটা আমার বুঝাইতে হবে যে আপনাদের প্রয়োজনে কিন্তু আমরা আছি। না, কিন্তু সরকার তো বলছে যে আপনারা দুজনে বলছেন যে বিলম্ব করবে, সরকার বলছে যে ফেব্রুয়ারিতেই হবে। হ্যাঁ, রোজি এইটা খুব জোর দেয়া বলার মধ্যেই আমি কিন্তু একটা আশঙ্কার মধ্যে আছি, কথা বুঝছেন। কোনো কথা বেশি জোর দিয়ে বললে মানুষে কিন্তু এটার মধ্যে ভিন্ন রকমের এটা হয় আর কি। এটা আমার এই বুঝটা এটা ভুল প্রমাণিত হোক, এটা আমি চাই। এবং নির্বাচন যথাসময় ঘোষিত সময়ের মধ্যে একটা নির্বাচন হোক। কাসেমি ভাই, আরেকটি বিষয় যে সবাই চায় যে নির্ধারিত সময়ে নির্বাচিত হোক, যত দ্রুত নির্বাচিত হয় তত দেশের জন্য মঙ্গল। আরেকটি কথা বলছিলেন যে আমরা জামায়াত নেতা বলছিলেন যে গতকাল আমরা দেখেছি যে বিএনপির মধ্যে ফ্যাসিস্ট হওয়ার একটি খায়েশ আছে। হাবিব ভাই বলছিলেন যে অন্যদের মধ্যে ফ্যাসিস্ট হওয়ার একটি খায়েশ আছে। আসলে কার মধ্যে ফ্যাসিস্টের আচরণ আসলে দেখতে পাচ্ছেন আপনি? একটা হলো কি, আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক গুণগত পরিবর্তন হওয়াটা, এটা কিন্তু আমাদের মানসিক পরিবর্তন না হইলে এটা সম্ভব। গুণগত পরিবর্তন বলতে আমি বুঝাইতে চাই যে আসলে যারা ক্ষমতায় আসে তারাই মনে করে যে আমাদের জন্য অনেক কিছু হালাল, মানে আইন কানুন সবগুলার আমাদের জন্য কিছু না। আমি বিএনপি করি, তারপরে আমার বস বিএনপির বড় লিডার, তখন আমি মনে করি আমি যা ইচ্ছা তা করব, আমাকে আমার বস রক্ষা করবেন বা ওনার পরিচয় আমরা চলবো। এটা আমাদের দেশের একটা বিএনপি না, অন্য বিএনপি না, এটা আমি কথার কথা বলছি, বিএনপির কথা না। এইটা কিন্তু আমাদের দেশে একটা ছিল। আওয়ামী লীগের সময় একই অবস্থা ছিল। যারা ক্ষমতায় থাকে তাদের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা এই যে একটা ভিন্ন, তারা জনগণের উপরে অত্যাচার, আপনি দেখেন এই দেশের কি না হয়, পয়সা কত জায়গাতে তোলা হয়। আপনি রাস্তা ফুটপাতে হেঁটে যাবেন, ফুটপাতের দোকানদারি করতেছে, দিন শেষে তাকে 200 টাকা করে দিতে হচ্ছে দোকান ভাড়া। এটা কোনো ভাড়া না, এটা কে খাচ্ছে? যে এটা পুলিশে দেয়, তারপরে ওই এলাকার ঘোরাফেরা করে যারা স্থানীয় লিডার যেই দলেরই হোক। এটা কিন্তু দলের প্রধানরা বলে দেয় না যে তোরা এইভাবে কর। কিন্তু এটা হয় কি, অনেক সময় বড় দলের এরা জানার পরেও তেমন এতে নেয় না, যে ওইগুলা তো মিছিল মিটিংয়ে আসে যায়, তাই না, আমাদের লোক, মানে ওনারা সেভাবে, কিন্তু এগুলো মাথায় নিয়ে, এই জন্য বৈধতা দেওয়া হয়, এই জন্য অনেকটা বৈধতার মতো চলে যায়। দেখেন এখন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে কত টাকা ফুটপাত থেকে উঠে আসতো, তাহলে এলাকায় প্রত্যেকটা, আমরা অনেক সময় পল্টনে যেহেতু যাই ডেলি, পান খাই বা পাশের পোটাদের দোকান, কি তোরা টাকা দেশ নিয়ে, এখন কয় না টাকা দেওয়া লাগে না, মানে এখন কিছুদিন তারা মুক্ত আছে, টাকা অনেক জায়গায় এখনও টাকা নিচ্ছে বিভিন্নভাবে। এই জন্য যে এই যে অবস্থা, এখন আমি জানি কোন কথাটা বলতেছিলাম, যে সরকার এইভাবে বিএনপি এবং জামাত বলেন বা জামাতের সাথে দলগুলা বলেন, এইগুলার উপরে দোহাই দিয়া সরকার তাদের ক্ষমতাকে বিলম্বিত করা। কারণ ক্ষমতা কিন্তু আমি বলি এখন কিন্তু অনেক সময় হয়েছে, কিন্তু সময়ে কাজ তেমন কিছু হয়নি। সময় যদি আরও দেন এদেরকে, এদের দ্বারাতে বেশি কিছু আপনি আশা করতে পারেন না। সময় অনেক হয়েছে এবং
একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়া তারপরে এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন করার পরিবেশ তৈরি করতে হবে। আমি ইচ্ছা করলে ক্ষমতা দেখায় ভোট কেন্দ্র ঢুকে আমি সিল মেরে ফেলবো, তাই না? এই অবস্থা যদি আপনি যদি এইগুলো রক্ষা করতে না পারেন তাহলে তো এই নির্বাচন করে তো কোনো লাভ হবে না। জি, একই কথাই আমরা শুনছিলাম যে আসলে এই নির্বাচন করে আসলে গণভোট আগে না পরে করে কোনো লাভ হবে না। যদি আমি হাবিব ভাইয়ের কাছে আসতে চাই। হাবিব ভাই, আপনাদের দুজনের কথাই একই রকম আমি দেখছি যে আসলে যে দীর্ঘ সময় পাওয়া গেছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে, আবারও সময় দিয়ে খুব বেশি লাভ হবে না। আপনিও বলছিলেন, কাসেমি ভাই কথা বলছিলেন। আমরা গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্য শুনেছি, তিনি বলেছেন যে সঠিক সময়ে নির্বাচন হবে কিনা সেটিও এখানে জনমনের প্রশ্ন। আরেকটি কথা তিনি বলেছেন, যা হবার কথা ছিল সেটি হয়নি। মানে উনি কি হওয়ার কথা ছিল আর কি হয়নি, কেন হয়নি? আমি আমার প্রিয় কাসেমি ভাইয়ের শেষ কথার উত্তরটা দিয়ে আসি। জি, কাসেমি ভাই খুব ভালোই বলেছেন, সত্য কথা বলেছেন যে ভোট কেন্দ্রে যদি দখল হয় বিদখল হয় তাহলে কি হলো, আগের মতোই যদি হয়। তো আমি একটা কথা বলতে, আমার বিশ্বাস থেকে বলতেছি, ভোট কেন্দ্র দখল হয় তখন যখন কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, এমপি থাকে, মন্ত্রী থেকে নির্বাচন করে। এখন তো কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে না, অথবা এখানে সিল মারার সুযোগ নেই। আর যদি মারে, কাসেমি ভাইয়ের কথাকে আমি সত্য ধরে নিয়ে বলে একটা 3টা আইন করেন, নির্বাচন করে 3টা আইন, ছোট্ট ছোট্ট 3টা আইন, এত 8 মাস দরকার নাই, এত কিছু দরকার নাই। 3টা আইন কি? একটা, প্রথম কথা, নির্বাচন কমিশন আইন করবে ভোটের সময় মিছিলে, মিটিংয়ে বা কোনো প্রয়োজনীয় প্রার্থীর অফিস যদি কেউ ভেঙে ফেলে, পুড়িয়ে দেয়, পোস্টার ছিঁড়ে ফেলে, একেবারে সুনির্দিষ্ট সঠিক প্রমাণ সাপেক্ষে তার প্রার্থীতা বাতিল করে দিতে হবে। দ্বিতীয়ত, ভোটের দিন যদি কেউ জোর করে সিল মারে, কাসেমি ভাইয়ের কথায় সিল মারে, আসতে বাধা দেয়, মাঝখানে আসতে আটকে রাখে প্রতিপক্ষকে, তাহলে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে সত্য উদ্ঘাটন করে তার প্রার্থীতা বাতিল করে দিতে হবে। তৃতীয়ত, এই দুইটা বাইরে যদি নজর এড়িয়ে যদি ভোটের সময় আগে পিছিয়ে যদি অনিয়মিতভাবে বা অনিয়ম করে কারচুপি করে কারসাজি করে নির্বাচিত হয়ে আসে অনৈতিকভাবে, তাহলে সঠিক তদন্ত সাপেক্ষে তার সংসদ সদস্য পদ বাতিল ঘোষণা করতে হবে। কিচ্ছু লাগবে না, সোজা হয়ে সাপ মরে গেলে যেমন সাবধান গর্ত সোজা হয়ে যায়, কোনো প্রার্থীই চিন্তা করবে না যে আমি আমাকে পোস্টার ছিঁড়বো, ওই অফিস ভাঙবো, তখন প্রার্থী বাতিল। 1টা 2টা 3টা তখন সব সোজা হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। ওই ভোটের দিন আইন শৃঙ্খলা বাহিনী দূরে দাঁড়িয়ে থাকলেই হবে, আনসার থাকলেই হবে, কিচ্ছু করা লাগবে না। ওই যে প্রমাণ সাপেক্ষে, সুদীর্ঘ প্রমাণ সাপেক্ষে বাতিল গেল। দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই, যে জামাত ইসলামের কথাই বলি, তারা এই পূজা মণ্ডপে গিয়ে, আমি বাংলাদেশের সবচেয়ে বেশি পূজা মণ্ডপে গিয়েছিলাম গতবার, 55টা পূজা মণ্ডপ, 53টা আমি গিয়েছি। আমার নেতাদের তার এখন পক্ষ থেকে আমি তাদের শুভেচ্ছা উপহার দিয়ে এসেছিলাম। ইসলামিক দৃষ্টিকোণ থেকে হয়তো আমরা, সেটা আমার ভাই ভালো জানেন, যে পূজা মণ্ডপে কোনো সহায়তা করা সরকারি টাকা ছাড়া দেওয়া যায় কি না। আমরা সামাজিকতা হিসাবে আমরা সেটা দিয়েছি। এবারও আমি সবগুলো পূজা মণ্ডপে গেছি, 2টা বাদ, গতবার 2টা যেতে পারিনি, 3 দিন হয়তো। আমি কিন্তু কোথাও গিয়ে নমনম করি নাই, আমি কিন্তু কোথাও গিয়ে নাচানাচি করিনি, আমি কিন্তু কোথাও আমার নাচানাচি করলে আমার সাথে বহু মানুষ নাচতো, আমি কিন্তু নাচানাচি করি নাই। আমি কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছি। আমি কি বলেছি, বিএনপি আল্লাহ রহমতের রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আর কোনো পূজা মণ্ডপ আনসাররা পাহারা কষ্ট করে দিতে হবে না। আনসারদের পুলিশ থাকলে 8 দিন 7 দিন পাহারা দেয়, 8 জন আনসার, থাকার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, গোসল করার জায়গা নাই, বাথরুম নাই, পানি খাওয়ার জায়গা নাই, কি অমানবিক কষ্ট। ওইটা বলেছি যে আমরা পুলিশ আনসার আমরা নিয়োগ দেবো না, আমরা আমাদের কর্মী ওই মণ্ডপের পাশে যারা থাকবে তাদেরকে বলে দেবো, ওই মণ্ডপে যদি কোনো ক্ষতি হয় তাহলে দায় তোমার, এজন্য কিচ্ছু লাগবে না। এবং আমরা ওখানে গিয়ে বলি নেই যে পূজা আর রোজা মুদ্রা রিপিট ওপিট, কোনোদিনও বলি না, আমাদের কেউ বলে না। এ কথাও বলিনি যে আমাদের পূর্বপুরুষরা, দাদার বাপেরা, তার বাপেরা হিন্দু ছিল, আমরা এখন মুসলমান হয়েছি, তাহলে তারা আমাদেরই তো ভাই, তাহলে হিন্দু মুসলিম ভাই ভাই, দাঁড়িপাল্লায় ভোট চাই, এই কথা কিন্তু আমি বলিনি, তারা বলে। এবং তারা কী করে জানেন, তারা এখন গিয়ে একটা টোটালি অনৈতিক, আমার ভাইরা বলেন না, অনৈতিক, যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে কেউ জান্নাতে যেতে পারবে না,
মানলো, বললো, আমার কোনো আপত্তি নেই, জনগণ বিশ্বাস করে। এখন বৌদ্ধরা বলে আমরা যদি দাঁড়িয়ে পারলে আমরাও কি ভেসতে যাবো, জানতে যাবো। হিন্দুরা বলে, এখন এটা বলার ভিতরে ধরেন সীমার মধ্যে থাকলে আমার আপত্তি নেই। পাল্টা যখন বলে ধানের শীষে ভোট দিলে কেউ জান্নাতে যেতে পারবে না, তখন কেমন লাগে? এই যে অপপ্রচার, অপরাজনীতি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, ইবলিস যে বড় শয়তান তো আল্লাহ পাক তার নাজিল করবেন না। আর কি বড় শয়তান আসবে না? আসবে না। জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য ইবলিসের যে বড় শয়তানের সাথেও তারা জোট করতে রাজি আছে। তারা চরমনে, আমার বক্তব্য চরমনে পীর সাহেবের সম্বন্ধে বলতেন, আমি চরমনে পীরের বিরুদ্ধে কিছু বলতে না। যেমন তারেক রহমানের ব্যাপারটা বলছিলেন, উনি ভালো মানুষ হলে পীরে হার ভাঙতো না, তাই বলে তারা হচ্ছে তাহলে আপনাকে মানলো কেন আমি লেগে ফ্যাসিলিটির কাছে ভালো মন্দ না, ওরা মনে করে তাই করে। তাহলে ওরা বলছে যে জামাত এই কেউ নাম কি, একটা হচ্ছে আদা পাগলা নাম দিয়েছে সবাই, আমার কুষ্টিয়া বাড়ি, ও বলে এই চরমনায় খাই কি টাকা পাই করতে, ওই লোক টাকা দেয় সেই টাকা খায়, বাচ্চারা যখন টাকা দেয় তার মাথায় হাত দেয়, যে বাচ্চা টাকা দেয় না তার মাথায় হাত দেয় না। এই সমস্ত কথাবার্তা আলেমুল আমাদের পীর সাহেবদের সম্বন্ধে এসব কথা ওরা বলেছে। আমাদের সম্বন্ধে তো বলে যা বলা উচিত না। বিএনপি তো জামাতকে কোলে করে রেখেছিল না, পেটের মধ্যে রেখেছিল। পেটের ভিতরে সন্তান বা যেই থাক না কেন আঘাতপ্রাপ্ত হতে হয় না বাইরে থেকে, বা পড়ে যাওয়ার সম্ভাবনা না, কোলে রাখা পড়ে যেতে পারে। জামাতকে সেইভাবে রেখেছিল। আর সেই জামাত আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলে ধমক দেয়, কি বলে দেশ ছেড়ে চলে যেতে হবে। জি, আমরা শুনেছি রাজনৈতিক নেতাদের বক্তব্য। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধর্ম নিয়ে কথা হচ্ছিল, যেহেতু কথা বলছিলেন, আমি খুব সংক্ষেপে উত্তর চাই আপনার কাছ থেকে। ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট সঙ্গীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বাতিল করা হয়েছে শরীরচর্চা শিক্ষকের পদও। আরেকটি প্রশ্নের সঙ্গে যে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের ধর্মীয় দলগুলোর দৃষ্টিকোণ থেকে কি অবস্থান আসলে আপনাদের? এই দুটি বিষয় খুব সংক্ষেপে কাসেমি ভাই। একটা হলো যে আমি তো মনে করি যে জনপ্রত্যাশা ছিল এটা, যে প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক এটা নিয়োগ হওয়ার পরের থেকে দেখছেন যে অনেকে এটার প্রতিবাদ করেছে। আমি মনে করি যে জনগণের এই প্রতিবাদের মুখে সরকার যদি এটা সিদ্ধান্ত বাতিল করে, তাহলে সরকার জনগণের পক্ষে রায় দিছে, এটা আমি মনে করি। সাধুবাদ জানাই সরকারকে। দ্বিতীয় হলো ওর সাথে আমাদের একটা দাবি এটাই ছিল যে সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার, এটা বাতিল হয়েছে, কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো শুনি নেই আর কি। সুতরাং আমাদের থাকবে যে এই জায়গার মধ্যে ধর্মীয় শিক্ষক একজন নিয়োগ দেওয়া হোক, এবং ছোট ছোট বাচ্চাদেরকে অন্তত যাতে ক্লাসে কোরআন শিক্ষার একজন শিক্ষক পায়, এটা আমরা চাই আর কি। আপনি দ্বিতীয় যে কথা বললেন, আমি এই যে আমার হাবিব ভাইয়ের কিছু কথার, যে এখানে আমাদের ওই যে 8টা দলের সাথে যে একটা সমঝোতা মানে হচ্ছে, এইখানে জামাতের কোন লোক কোন জায়গায় মণ্ডপখানায় গিয়া কোন বক্তব্য দিছে সেগুলোর সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। রোজা পূজা এক করছে, আবার তারা ব্যাখ্যা দিছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছে। যারা যা করবে তাদের সেই ফল পাবে, ঠিক আছে। তবে ওনাদের সাথে একটা দ্বিমত শুরু হয়েছে। এই যে হাবিব ভাই বললেন বিএনপিকে আমরা, জামাতকে আমরা পেটে রাখছিলাম। ভাই, পেটে রাইকা যেটাকে প্রসব করলেন, এটাকে তো যত্ন করা দরকার এখন। এর জন্য আপনাদের সাথে দ্বিমত হওয়াটাই স্বাভাবিক। তো পেটে যেমন রাখছিলেন সময় কইছেন যে ভালো, এখন পেটের থেকে বাইর করে এখন আপনারা বলেন যে খারাপ। হ্যাঁ, একসময় তাদেরকে আপনি পেটে রাখছেন, তারা ভালো ছিল, এখন আবার পেটেতে বাইর করার পরে আপনার তাদের বিরুদ্ধে আবার তারা যুদ্ধ অপরাধীর দল, অমুক দল। তো ওই পেটে রাখার সময় তো আর আপনারা এগুলো করেন নাই। সুতরাং এইটা হলো যে এই পেটে রাখাটা সেই সময় হয়তো প্রয়োজনে পেটে রাখা, এমনি তো আর কেউ পেটে রাখে না, এত বোঝা। তাহলে এই বোঝাটা ধারণ করলে কোনো না কোনো এটার মধ্যে বেনিফিটের আশা ছিল। তো এখন সেই বেনিফিট, আর তারাও মনে করে যে এই সংসারে আমরা আরেকজনের সুবিধা দিয়ে আমরা যাব না, এখন সংসার আমরা নিজেরাই গড়তে পারি। সুতরাং
জামাত হয়তো মনে করতেছে যে এখন আর আরেকজনের সংসারে আর কোনো শ্রম দিতে চাই না, তাদেরকে ক্ষমতার আমরা সিঁড়ি হতে চাই না, আমরা নিজেরাই এখন ক্ষমতার দিকে অগ্রসর দিচ্ছে। স্বাভাবিক, আপনার ছেলে তো স্টাবলিশ হয় একসময়, হ্যাঁ, ফ্যামিলির কেউ হয়, সুতরাং এইটা স্বনির্ভর হয়ে গেছে, স্বনির্ভর হইতেই পারে। এটা সময়ের ব্যবধানে কেউ কেউ স্বনির্ভর হইতে পারে, অথবা হওয়ার চিন্তা আছে, হইতে পারবে কি পারবে না এইটাও বাবা একটা সময়ে বলে দিবে, তাই না, সেটা চিন্তা থাকতে পারে। সুতরাং এইখানে আমি মনে করি যে আপনি বলছেন ছোট করে বলার জন্য, এই জন্য জামাতের ব্যাপারটাকে এই যারা রোজা পূজায় মিলিয়ে ফেলছি, এরা তো অনেক বেশি জ্ঞানী মানুষ এই কথা বলছে, তো ওদের আবার ব্যাখ্যা আছে, একটা আছে কোর্টের ব্যাখ্যা আর একটা হলো জনগণের কাছে ব্যাখ্যা। কোর্টের ব্যাখ্যা আর জনগণের, কোর্টে তো বিচারক থাকে শিক্ষিত, কিন্তু সাধারণ জনগণ। কাসিম শেষ করব, জাকির নায়েকের সফর সম্পর্কে। জাকির নায়েকের সফর, উনি একজন ইসলামিক স্কলার, উনি যদি আমাদের দেশে যদি উনি দেশে আসে, আমাদের তো বাধা দেওয়ার কিছু মনে করি না, আসুক উনি। জি, খুব সংক্ষেপে আমার শেষ করতে বাইরে একটু সময় দেন। ভাইয়ের কথা বল, ভাই ঠিকই বলছেন। আমি পেটের মধ্যে রাখা অর্থ বোঝাচ্ছি এত নিরাপদে রেখেছিলাম আমরা তাদেরকে। পেটের ভিতরে সন্তান ধারণ করার যে উদাহরণ, এটা সেটা না, তাদের সুরক্ষার কথা বলেছিলাম। ভাই আমার কথাটা ঠিকই বলছেন। দ্বিতীয়ত কথা, জামাত ইসলাম বলে আমরা ইসলামিক দল, তাহলে তাদেরকে বলতে হবে জনগণের সামনে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবো, অথবা ইসলামী আইন অথবা কোরআন শাসন চালু করবো। তাদেরকে বলে কথার ভিতরে অত ফাঁকা। ওনারা বলেন আমরা ক্ষমতা গেলে আমরা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করবো। জামাত কিন্তু একবারও বলে না, ওনারা প্রত্যেক দিন বলে না যে আমরা ইসলামিক দল, জামাত বলে আমরা ইসলামিক দল। এই যে ওদের কথার ভিতরে অনেক পার্থক্য। আর শেষ কথা যেটা বলতে চাই, যে জামাতকে আমরা রেখেছিলাম পেটের মধ্যে থেকে, উদাহরণ ওইভাবে আমি দিয়েছি। স্বাবলম্বী যদি মা পেট থেকে যে সন্তান বের হয়, সে যদি বড় হওয়ার মাকেই অস্বীকার করে, তাহলে তাকে সুসন্তান বলা যাবে? সেই জন্যই আমি বলছি, এই প্রশ্নটি আপনি রেখে গেছেন। বলি যে আমি চাই সবাই মিলে আমরা যারা এটা ছিলাম একসাথে আন্দোলন যারা আমরা করেছিলাম, যদি আমাদের অনৈক্য হয়, মহা দুর্যোগের আমি কিন্তু চিহ্ন দেখছি, পদধ্বনি শুনতে পাচ্ছি সবারই। এই দুর্যোগের মধ্যে না পড়ি, সে সরকারকে আহ্বান জানাচ্ছে সমস্যার সমাধান করা। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।